সাধারণ সম্পাদক বড় সেলফি উঠছে, সর্বোচ্চ সেলফি নাসির। সবাই যদি আমরা সেলফি তুলি তাহলে কিন্তু সবারই তুলতে ইচ্ছা করে এখন হবে। কাজেই আমি অনুরোধ করব এই সেলফি তোলা বন্ধ করতে হবে। আর সাংবাদিক ভাইদেরকে কাজের সুবিধার্থে দয়া করে ওনাদের কাজে যাতে কোনো বিঘ্ন না হয় সবাই খেয়াল করবেন। এখানে কিন্তু যার যার দায়িত্ব সে যদি আমরা নিজে থেকে পালন না করি তাহলে কিন্তু বলে কয়ে আমরা করাতে পারবো না। এবং এত বড় সমাগম বাংলাদেশের ইতিহাসে আর হয় নাই। কাজেই এইখানে যার যার অবস্থান থেকেই তার দায়িত্ব পালন করতে হবে শৃঙ্খলার বিষয়ে। এই যে পিছন থেকে একজন পুশ করছে, এইটা এই পর্যন্ত আইসা ঠেকতেছে। আম গাছের সামনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সামনের জনকে ধাক্কা দিবেন না। আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় থাকেন, সমস্যা কি? আমি অনুরোধ করব আমাদের প্রিয় অভিভাবক, আমাদের সকলের নেতা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতৃত্ব দেশ নায়ক তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন এবং আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। কাজেই এই সমাবেশের শৃঙ্খলা যদি ভালো থাকে তাহলে কার জন্য এই শৃঙ্খলাটি যদি আপনারা ভালো রাখেন তাহলে কার ভালো লাগবে সবচাইতে বেশি বলেন তো? সবারই ভালো লাগবে। এর মধ্যে সবচাইতে বেশি খুশি হবেন আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। কাজেই আমরা আজকে সর্বোচ্চ ধৈর্য সহনশীল থাকব যাতে করে কোনোভাবে এই সমাবেশের শৃঙ্খলা বিঘ্নিত না হয়। আমি ওই কর্নারে যারা সামনের দিকে আসতে চাচ্ছেন আপনি তো আসতে পারবেন না, গোলাপি কালারের ক্যাপ পরিহিত আপনারা কোন সংগঠনের আমি জানি না, আপনারা ওই আসার চেষ্টা করবেন না। আপনি যেই হন দয়া করে আপনারা ওইখানেই বসে পড়বেন, কেউ সামনের দিকে আসবেন না। মাইকের সাউন্ড সিস্টেমের যারা দায়িত্বে আছেন কুড়িল মোড়ে মাইকটি সচল নাই, কাজেই চলছে না। আমি অনুরোধ করব মাইকটি যাতে সচল হয় সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন। ভাইরা, যেই কথাটি বলছিলাম, আপনারা কিন্তু এইখানে ফজরের আজানেরও আগে আমি দেখছি যে আপনারা এসে বসে আছেন। পাঁচটায়, রাত 2টা, 2 দিন, ঠিক আছে 2 দিন ধরে বসে আছেন অনেকেই। সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই যে 2 দিন আগে থেকে বসে আছেন, আপনাদের তো আবেগ আছে নাকি, আকাঙ্ক্ষা আছে যে আমরা আমাদের অভিভাবককে দেখব, তাই না? যখন উনি আসবেন এই সামনে যারা ভলেন্টিয়ার আছেন তারা বসে যাবেন, পিছনের লোকরা যাতে দেখতে পায় এই ব্যবস্থা আমরা করে দিব। কিন্তু ওই পিছন থেকে দয়া করে কেউ পুশ করবেন না, কাউকে ধাক্কা দিবেন না, তাহলে
আস্তে আস্তে দেখা যাবে যে একজনের ধাক্কা আরেকজন পড়ছে, আরেকজনের উপর আরেকজন পড়ছে, তাহলে সামনের জন তিনি কিন্তু আহত হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন। এই দিকটা আপনারা বিবেচনায় নেবেন। আর আমাদের মঞ্চে আমাদের সমমনা দলের অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, যারা বিগত দিনে আমাদের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তারা একসাথে পথ চলেছে। সেই সকল শীর্ষ নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছেন। কাজেই আমি আমাদের দলের সকল পর্যায়ের নেতাদেরকে সর্বোচ্চ সহনশীল ধৈর্য সহকারে আজকের এই প্রোগ্রামটি যাতে আমরা সফলভাবে শেষ করতে পারি, সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা যদি যার যার জায়গায় থেকে দায়িত্বশীল না হন, তাহলে কি সফল হবে ভাইরা? হবে না। কাজে এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা আমি কামনা করছি। একটি বিষয়, আগামী 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হবে বাংলাদেশে। যেই নির্বাচনের জন্য মানুষ গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, নির্যাতন ভোগ করেছেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 6টি বছর অন্যায়ভাবে তাকে জেলে নির্যাতন করা হয়েছে। সুস্থ মানুষ কারাগারে গেছে, আর অসুস্থ হয়ে কারাগার থেকে বের হয়েছে। যেই নির্বাচনের জন্য মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, যারা প্রশাসনকে ব্যবহার করে এই দেশের মানুষের উপরে নির্যাতন চালিয়েছে। 14 সালে, 18 সালে, 24 সালে এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই। ভোটার হওয়ার সত্ত্বেও প্রায় 3,80,00,000-এর অধিক ভোটার, তরুণ ভোটার, তারা ভোট দিতে পারে নাই। যেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি স্লোগান দিয়েছেন, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট। জোরে বলতে হবে, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। প্রিয় ভাইরা, সেই নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি। সেই নির্বাচনে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে করে এই দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, মানুষ চায় গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, সহমর্মিতার বাংলাদেশ, শান্তির বাংলাদেশ। সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে সকলকেই আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয়কে আমাদের নিশ্চিত করতে হবে, তাই না ভাইরা? এই ব্যাপারে আগামী দিনে ইনশাল্লাহ আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতি বাংলাদেশের মানুষের কাছে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব দেশনায়ক তারেক রহমান, যার জন্য অনেকেই 2 দিন, অনেকে 3 দিন আগেও আসছেন এইখানে। যেই দিন থেকে এই মঞ্চ বানানো শুরু হয়েছে, ওই দিন থেকেই অনেকেই উপস্থিত থেকেছেন। সর্বোচ্চ আবেগ দিয়ে এবং আপনারা আপনাদের দায়িত্ববোধ থেকে এই সমাবেশে উপস্থিত হয়েছেন, এবং এই সমাবেশ বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ। শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশের
সবচাইতে বড় সমাবেশ আজকে অনুষ্ঠিত হচ্ছে এই 300 ফিটে। এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলের জন্য একটি কিন্তু ঐতিহাসিক দিন, তাই না ভাইরা? কারণ এই রকম জনস্রোত আর কখনো একত্রিত হবে কিনা এটা কিন্তু সন্দেহ আছে না ভাইরা? নাকি কারো পক্ষেই এই ধরনের সমাবেশ আর করা সম্ভব হবে কিনা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। কাজেই এই সমাবেশটি যদি শৃঙ্খলা থাকে, সুশৃঙ্খল হয়, আপনারা যদি দায়িত্বশীল হন, তাহলেই একমাত্র এই সমাবেশ সফল হবে ইনশাল্লাহ। আপনাদের বারবার বলার পরেও এই যে ধাক্কা ধাক্কি দেখেন, দয়া করে ওইখানেই দাঁড়ান, অসুবিধা কি? এই যে এটা কি সামনের দিকে? আপনাদের এত বলার পরেও যে এই কাজটি করছেন সঠিক করছেন না, কেন পুশ করতে হবে? আর সাংবাদিক ভাইদেরকে কাজের সুবিধার্থে আপনারা সহযোগিতা করবেন। আজকে সারা বাংলাদেশের মানুষ যারা এই সমাবেশে উপস্থিত হতে পারে নাই, তারা ঘরে বসে কিন্তু আপনাদেরকে দেখছে, তারা দেখতেছে। কাজেই অনেকে আফসোসও করতেছে যে এত বড় সমাবেশ আমি যেতে পারলাম না, এরকম আফসোসও কিন্তু অনেকেরই থাকবে। কাজেই এই সমাবেশটি শৃঙ্খলা রাখার দায়িত্ব কিন্তু সবার, নাকি? আমরা কি শৃঙ্খলা রাখবো ঠিকভাবে? ভাইরা হাত তোলেন, রাখবো? ধন্যবাদ। কাজেই আগামী দিনে আমাদেরকে সর্বোচ্চ ধৈর্যশীল হতে হবে এবং শৃঙ্খলা বজায় রেখে আর কিছু সময় আপনারা দয়া করে অপেক্ষা করবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই মঞ্চে উপস্থিত হবেন। দয়া করে ডান সাইডে যারা আসতেছে দাঁড়িয়ে আছেন, দয়া করে গাড়ি আসার জন্য আপনারা রাস্তাটি তৈরি করে দিবেন, কারণ গাড়ি যাতে খুব কম সময়ের মধ্যে উপস্থিত হতে পারে সেই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। প্রিয় ভাইরা, শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, স্বাধীন এই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশ, জনবান্ধব সরকার হোক, এটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা। সেই জন্য এই সমাবেশকে সফল করার লক্ষ্যে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের প্রধান অতিথি, যার জন্য আমরা গত 3 দিন ধরে এইখানে উপস্থিত হয়েছেন অনেকেই, ওদের দীর্ঘ সময় ধরে আপনারা অপেক্ষা করছেন, সেই অপেক্ষার পালা আমাদের শেষ পর্যায়ে। কাজেই আর কিছুক্ষণ আপনারা ধৈর্য ধারণ করবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সকলের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাল্লাহ। আমরা যার যার জায়গায় থেকে আমরা ধৈর্য ধরব এবং শৃঙ্খলা বজায় রাখব। আমি মিডিয়ার ভাইরা এইখানে এই মিটিংটি কভারেজ করার জন্য
তারা কাজ করে যাচ্ছে, তাদেরকে দয়া করে আপনারা সহযোগিতা করবেন। অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে, বাম সাইডে আমাদের মেডিকেল টিম রয়েছে, ক্যাম্প রয়েছে, ওইখানে আপনারা দয়া করে ভলেন্টিয়াররা তাকে নিয়ে যাবেন। আজকে সকলের সহযোগিতায় বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সমাবেশ আজকে, এই সমাবেশকে সফল এবং সার্থক করতে আর কিছুক্ষণ সময় ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। ডান সাইডে গাড়িগুলি যাতে সহজেই আসতে পারে সেই জন্য আপনারা আপনাদের দায়িত্বে থেকে রাস্তা ক্লিয়ার করে দিবেন যাতে সহজেই গাড়ি প্রবেশ করতে পারে। প্রিয় ভাইরা, আজকের এই সমাবেশ প্রমাণ করে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি, সবচাইতে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সবচাইতে জনপ্রিয় নেতৃত্ব দেশ নায়ক তারেক রহমান। সেই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা আগামী দিনে পথ চলতে হবে, যাতে করে কোনোভাবেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট না করতে পারে। যারা ৭১ পরাজিত হয়েছিল তারা আবার চক্রান্তে মেতে উঠেছে, গণতন্ত্রকে তারা ধ্বংস করতে চায়। সেই জন্য আমাদেরকে সজাগ থেকে পথ চলতে হবে, যাতে করে আমাদের শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে কেউ ধ্বংস না করতে পারে, গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে না পারে, সেই ব্যাপারে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এই পথ চলতে হবে। প্রিয় ভাইরা, বাংলাদেশ জেগে উঠেছে আজকে। বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। প্রিয় ভাইরা, সেই বাংলাদেশের আজকের বহু আশা আকাঙ্ক্ষার, বহুদিনের প্রতীক্ষার পালা আজকে শেষ। অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ যার জন্য আমরা অপেক্ষা করছি, সেই আমাদের প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন এবং আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। দয়া করে যার যার জায়গায় থেকে আপনারা সর্বোচ্চ শৃঙ্খলাটি বজায় রাখার জন্য আমি অনুরোধ করছি। যখন দেশ নায়ক তারেক রহমান আসবে, দয়া করে যার যার জায়গায় সেই থাকবেন। আর ভলেন্টিয়াররা আপনারা একটু ঘুরে দাঁড়ান, এইদিকে মুভমেন্ট থাকবেন, আপনাদের মুভমেন্টটা থাকবে দর্শকের দিকে। আর বসে পড়তে হবে, দয়া করে কেউ দাঁড়াবেন না, বসে পড়তে হবে। কারণ আপনাদের পিছনে যারা আছে তারা কিন্তু দেখতে পাচ্ছে না। এই আমরাই বলে দিচ্ছি, দয়া করে পিছ থেকে কোনো করার দরকার নাই, আমরা বলে দিচ্ছি জিনিসটা। প্রিয় ভাইরা, অনেকক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, অনেকেই সকালে নাস্তাও খান না, এরকম লোকের সংখ্যাই বেশি, তাই না? অনেকে রাতের বেলায়ও খান নাই, না খেয়ে এখানে দাঁড়িয়ে আছেন। উদ্দেশ্য কি? একটি সুন্দর সমাবেশ হোক, এটাই আমরা চাই, তাই না? সেই জন্য সবাই কষ্ট করছেন। আপনাদের কষ্টের প্রতি সম্মান দেখাই, শ্রদ্ধা জানাই যে আপনারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আজকের এই সমাবেশকে
সফল করতে চান, তাহলে সকলেরই তো দায়িত্বশীল হইতে হবে নাকি? একজন হইলেন আর একজন হইলেন না, হবে? হবে? হবে না। কাজেই ধৈর্য সহকারে আমি বসার জন্য অনুরোধ করছি। ভলান্টিয়ার ভাইয়েরা, দাঁড়িয়ে থাকা যাবে না, বসে পড়তে হবে। বসলে সুন্দর হবে, দেখতে সুন্দর লাগবে। বসে যান। ভাইরা বসে যান, বসে যান, বসে যান। দেখেন, সবাই যদি বসে থাকেন, সবচাইতে খুশি হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। যে শৃঙ্খলাটা তারা বজায় রেখেছে, আমি প্রত্যেক ভলান্টিয়ারকে বলবো, ভাইরা ঠিক আছে, দয়া করে সবাই বসে থাকেন। বসে থাকলে সুন্দর দেখা যাবে জিনিসটা। এই কেউ দেওয়াল টক টক বেষ্টনী টক করবেন না, পার হবেন না। এই এই পিছান, পিছাও, একটু পিছাতে হবে। বাঁশের যে বেষ্টনী আছে ওইখানেই যাইতে হবে, একটু পিছাইতে হবে। আর একটু পিছাও, আর একটু পিছাতে হবে। প্রিয় ভাইরা, আমরা সবাই দীর্ঘদিন থেকেই এই ধরনের একটা সমাবেশের অপেক্ষায় ছিলাম। আজকে মহান আল্লাহ তাআলার হুকুম হয়েছে, আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরেকদিকে খুবই ঐতিহাসিক স্থান দখল করে আছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। যেই মুহূর্তে আমাদের প্রাণপ্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশে এসে উপস্থিত হয়েছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন। আমরা যারা সামনে আছি খুব সৌভাগ্যবান, যারা এখানে সামনে আসছে খুব কাছ থেকে মঞ্চটাকে দেখছেন, আপনারা কিন্তু খুবই সৌভাগ্যবান যে লাইভ সরাসরি দৃশ্যমান বাস্তবে আজকে মুহূর্তটা এমন যে তারেক রহমান সাহেব মঞ্চে আসবেন, তাকে সরাসরি দেখবেন। কিন্তু যারা এখান থেকে এই মঞ্চ থেকে এইদিকে যদি যান 1-1.5 কিলোমিটার, এইদিকে যদি যান 1-1.5 কিলোমিটার, এরপরে আর দেখার কিন্তু সুযোগ নাই। হ্যাঁ, দেখবে এলইডিতে দেখবেন, কেউ সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আপনার মোবাইলে দেখবেন। তাই যারা এখানে আছেন আমি তাদেরকে অনুরোধ করব, খুব বেশি বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এমন কোনো অ্যাক্টিভিটিস আমরা যেন প্রদর্শন না করি যেটা আমাদের এই সমাবেশকে বিঘ্নিত করার ক্ষেত্রে দৃষ্টিকটু হয়। আরেকদিকে আমি আগেই বলেছিলাম, এমন অনেক প্রোগ্রাম, সমাবেশ, মহাসমাবেশ পর্যন্ত আমরা করেছি। আজকের প্রোগ্রামটা এখন পর্যন্ত যেটা আমি দেখছি, এমন কোনো কিছু ঘটে যায় নাই যে আমি বা আমরা আপনাদেরকে বিন্দুমাত্র দায়ী করব। সুতরাং আপনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে। আমাদের এই দল, আমাদের চেয়ারম্যান যেটা চাচ্ছেন
ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় যে একটা শৃঙ্খলার মধ্য দিয়ে দলটা পরিচালিত হবে। দলটা যদি পরিচালনা করতে পারি, দেশটাও আমরা একটা শৃঙ্খলের মধ্যে নিয়ে আসতে সক্ষম হব। এর বাইরে দেখেন, এখানে কি শুধু আপনার দলের কর্মী না, দলের যারা আপনার সমর্থক অ্যাক্টিভ কর্মী রয়েছেন, এর বাইরে অনেক সাধারণ মানুষ, উৎসুক জনতা, যারা আমাদেরকে সমর্থন দিয়ে আসছেন, যারা আমাদেরকে সমর্থন করেন, যারা এই দেশে যখনই একটা সুন্দর নির্বাচন হয়, সেই নির্বাচনে আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে জিতিয়ে নিয়ে আসেন এবং কথা বলার সুযোগটা তৈরি করে দেন। আজকে তারা কিন্তু আমাদের সঙ্গেই মিলেমিশে আছেন। আমি লক্ষ্য করছি সরকারের এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, তারা কিন্তু খুব যে আমাদের উপর বিরাগবাজার হচ্ছেন আমি কিন্তু লক্ষ্য করি নাই। তারা খুব আন্তরিকতা সহযোগিতা দিয়েই আমাদের নেতৃবৃন্দের পাশাপাশি তারাও দায়িত্বটুকু পালন করছেন। আমি এখানে অনেকগুলা ডিপার্টমেন্ট, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা যারা দায়িত্ব পালন করছেন, আমি সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। সেই সাথে সাথে আজকে দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা গত 15 মাস একদম কাছ থেকে আন্তরিকতা দিয়ে সহযোগিতা করে আসছি এবং এই সরকারের সাথে, সরকার প্রধানের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের লন্ডনে পর্যন্ত সেখানে বৈঠক হয়েছিল এবং সেটাও আরেকটা ঐতিহাসিক ঘটনা ছিল। যদিও কিছু কিছু কয়েকজন, দু একটা রাজনৈতিক দল মনক্ষুণ্ণ হয়েছেন, মন খারাপ করেছেন, কিন্তু এই মন খারাপের সুযোগ ছিল না। এই কারণে ছিল না, তিনি তো বাংলাদেশ থেকে যে এই যে বিদেশে গিয়েছেন, নির্বাচনে ছিলেন, নির্বাচনে ছিলেন, এটা স্বইচ্ছায় কিন্তু তিনি সেখানে যান নাই। তিনি বাধ্য হয়ে যুক্তরাজ্যে প্রবাস জীবনে নির্বাসনে দীর্ঘদিন ছিলেন। তার যদি সুযোগ থাকতো তাহলে 5 আগস্টের পরে স্বাভাবিক কারণেই সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেভাবে সরকার প্রধানের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছিল, একইভাবে তারেক রহমান সাহেবের সাথেও কিন্তু একইভাবে দেখা হইতে পারতো বা দেখা হতো। তো সেটি দেশের বাইরে হয়েছে, হওয়ার কারণটাই ছিল এটা। তো আজকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, তিনি নোবেল বিজয়ী, আমাদের বাংলাদেশের একজন গৌরবান্বিত এবং গর্ব যার মধ্যে রয়েছেন, দেশকে যিনি রিপ্রেজেন্ট করেছেন এবং নোবেল লরিয়েট। সুতরাং তাকে আমরা এই দেশের প্রধান হিসাবে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। কারণ তিনি সার্বক্ষণিকভাবে তার যে উপদেষ্টা পরিষদ নিশ্চয়ই খোঁজ রাখছেন, খবর রাখছেন যে আজকে বাংলাদেশে এই যে অন্তর্বর্তীকালীন সরকার 5 আগস্টের পর তাদের যে দায়িত্ব, তাদের যে দায়িত্বটুকু একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করা, একটা স্বাভাবিক রাজনৈতিক সৌন্দর্য, এই যে সেই পরিবেশটা নিয়ে আসা, সেই ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য ভূমিকা, সেই ভূমিকার জন্য আমি স্বাভাবিক কারণেই সরকার প্রধানকে, সরকারকে, উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আমি দেখছি যে আপনারা বারবার আপনাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে, আপনাদের মধ্যে একটা মনোবল। সাউন্ড নাই, মাইকম্যান, রাজ সাউন্ড, আশেপাশে সাউন্ড হচ্ছে না, আমার কাছে মেসেজ আসছে, খবর আসছে। রাজ সাউন্ড, প্লিজ আপনারা যে যেখানে থাকুন, যিনি কন্ট্রোলের দায়িত্বে আছেন, মাইকগুলা সচল করুন, মাইকগুলোর দিকে নজর দেন। ভাইব্রেশন আরো বেশি হওয়ার কথা, মাইকের সাউন্ড বেশি হওয়ার কথা। সাউন্ডগুলো কিন্তু অনেকেই শুনতে পাচ্ছেন না, সাধারণ মানুষ কিন্তু যারা আছেন তারা কিন্তু শুনতে যদি না পারেন একটু উত্তেজিত হয়ে যাবেন, স্বাভাবিক কারণেই মাইক ম্যানদের এবং
যারা এই দায়িত্বে রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে মাইকগুলোকে সচল রাখবেন। আমার কাছে সংবাদ এসেছে এই যে কুড়িল, সেখানে মাইকে সাউন্ড হচ্ছে না। বাম দিকে এখন তো মঞ্চের সামনেই বলতেছে তারা যে না, মাইকের সাউন্ড খুব স্লো, অথবা দুই একটা জায়গায় থাকলেও, অনেক জায়গায় থাকলেও আবার অনেক জায়গায় নাই, মাঝে মাঝে কাট হয়ে যাচ্ছে। এই বিশেষ দৃষ্টিটা আপনাদের দেওয়া দরকার। আপনারা জানেন 2018-তে আমরা কিন্তু একটা নির্বাচন করতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেই নির্বাচনটা আমরা করতে পারি নাই। ফ্যাসিস্ট, আপনাদের মনে আছে 2018 নির্বাচনকে সামনে রেখে বলেছিল আমার উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, আমি একটা সুন্দর ভালো নির্বাচন উপহার দেব। কিন্তু সেই নির্বাচনটা রাত্রের অন্ধকারে হয়েছে, এবং রাত্রের অন্ধকারে হওয়ার পর আমাদের সম্ভবত 30 তারিখ, এর পরেই আমাদের নেতা কর্মী যারা প্রার্থী ছিলেন তার আগে পরে প্রচুর গ্রেপ্তার হয়েছিল, প্রচুর অত্যাচার নির্যাতন তাদের উপর হয়েছিল, আমাদের উপর হয়েছিল, আমরা যারা প্রার্থী ছিলাম। এখন এই কথাটা বলার অর্থ হলো এরপরে আমাদের মধ্যে ওই সময়টা একটু হতাশা কাজ করেছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখন আমাদের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করলেন। আলোচনা করে সবার আগে সেই সময়ে ডাকসু নির্বাচন, ওই নির্বাচনে দল যেহেতু, ছাত্রদল যেহেতু অংশগ্রহণ করে, এই ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। সংখ্যা কি হয়, রেজাল্ট কি হয়, সেই দিকে তিনি নজর দেন নাই। নজর দিয়েছেন এই যে জেনারেশন, ইয়াং জেনারেশন, তারা আবার সরব হবে, আন্দোলনের মাঠে আসবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তো আন্দোলন সংগ্রামের টানাটা বেঁধে ওঠে, যেটা আমরা অতীতে দেখেছি, অতীতে পেয়েছি। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সে সময় ওই নির্বাচনটার পরে একটা ছাত্র দলের কমিটি হয়েছিল, সেই কমিটির মাধ্যমে সবার মধ্যে আর একটা জাগরণ সৃষ্টি হয়েছিল। এগুলো প্ল্যান ওয়াইজ, পরিকল্পিতভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাঠে সবাইকে সরব রাখার জন্য, এবং এই যে অঙ্গ সংগঠন এবং ইয়াং জেনারেশনের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা নিয়ে আসার জন্য আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতে করতে সেখান থেকে তিনি স্কাইপিতে সবার সঙ্গে সংযুক্ত হলেন, সম্পৃক্ত হলেন। স্কাইপিতে তিনি গ্রামে, ওয়ার্ড পর্যায়ে কথা বলা শুরু করলেন, ইউনিয়নে কথা বললেন, থানায় নেতৃবৃন্দের সঙ্গে কথা বললেন, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে কথা বললেন, বিভিন্ন জায়গায় আপনারা লক্ষ্য করেছেন আমাদের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ, সেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আইনজীবী হোক, শিক্ষক হোক, সবার সঙ্গে ধারাবাহিকভাবে কথা বলতে 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 একটা প্রেক্ষাপট যেভাবে তৈরি করেছিলেন, একই জিনিস তিনি করেছেন। সমমনা রাজনৈতিক জোট, রাজনৈতিক দল যারা ছিলেন তাদের সঙ্গে তিনি একান্তে বৈঠক করলেন। বৈঠক করে ওই যে 27 দফা মাঠ পর্যায় থেকে যেটা উঠে নিয়ে আসা, সেই 27 দফাকে তিনি 31 দফা উত্তীর্ণ করলেন। এবং সকল রাজনৈতিক দল যখন আলাপ আলোচনা করে এই 31 দফা দিলেন, সেই 31 দফার ভিত্তিতে আন্দোলনকে আরো বেগবান করা এবং টার্গেট পয়েন্টে পৌঁছা, এইভাবে দীর্ঘ 17 বছর এবং 2018 পর থেকে আরো বেশি বেগবান তৈরি করার মধ্য দিয়ে আমরা জনগণের কাছে এমন ভাবে পৌঁছাতে সক্ষম হয়েছি যে জনগণ, আমি লক্ষ্য করছি মাঝখানে আমাদের ছাত্র এবং যুবক ভাইরা বিশেষভাবে আপনারা একটু পরিস্থিতিকে এমন ভাবে অ্যাডজাস্ট করার জন্য প্রেক্ষাপটটা তৈরি করবেন, একজনের গায়ের উপরে যেন একজন না পড়তে পারে, প্রোটেকশনটা ওইখানে দাঁড়িয়ে আপনাকে নিতে হবে, না হলে বড় ধরনের বিপদ কিন্তু ঘটে যেতে পারে। প্লিজ যার যার অবস্থান থেকে একটু শক্ত অবস্থান তৈরি করে রাখতে হবে, খুব চাপ সৃষ্টি করে সামনে ধাক্কা দিয়ে, এইভাবে যদি একটা ধাক্কা থেকে শুরু হয়, এক ধাক্কা থেকে আরেক ধাক্কা, এইভাবে একটা ধাক্কার ঢেউ তৈরি হয়ে বড় বিপদ হয়ে যেতে পারে। প্লিজ সেই দিকে আমরা যাব না। আমরা একজনে আরেকজনকে কিভাবে প্রোটেকশন দিব, পাশে দাঁড়াবো, এবং কেউ যদি খুব বেশি অসুস্থ হয়ে পড়ি তাকে আমাদের মেডিকেল টিম আছে, তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা ব্যবস্থা করি। সেই দিকে আমাদের ভলান্টিয়ার
ভলান্টিয়ার্স যারা সামনে বসে আছেন, আমি মনে করি বিশেষ দায়িত্ব যে কোনো সময় আপনার উপরে আসতে পারে। আসলে এটাকে প্রোটেকশন দেওয়ার জন্যই আপনি সেখানে আরেকটু সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। তো আমাদের যে কথাটি আমরা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি এই যে তার যে বহর, একটা গাড়ির বহর, সেখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, যারা আমাদের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত নেতৃবৃন্দ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা বাসে আছেন, সেই বাসের মধ্যেই সবাইকে হাত নাড়ছেন, সবার সঙ্গে শুভেচ্ছা কৌশল বিনিময় করছেন, ধন্যবাদ জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এবং ওই বাসেই আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ রয়েছেন, একসঙ্গে আসছেন। এবং ওনার সঙ্গে হয়তো ওনার আরো 2-4 জন সফর সঙ্গীও রয়েছেন। আমরা যতটুকু জানি, পরিবারের সদস্যবৃন্দ ডাক্তার জোবাইদা রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমান দুজনেই হয়তো সরাসরি ওনারা এখানে আসবেন না, ওনারা সরাসরি হয় হসপিটালে অথবা ফিরোজায় চলে যাবেন। আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা খুব কাছ থেকে দেখছি এবং পাচ্ছি। আরেকটু অপেক্ষা করব। অপেক্ষাটা এমন যে এই যে খুব কাছাকাছি উনি আসেন, আসতে যতক্ষণ লাগে এবং এই সময়টা একটু বেশি নিচ্ছে, এই কারণে চারিদিকে তাকিয়ে দেখেন এটা শুরু কোথায় শেষ কোথায়। আমি একবার ওই যে সোশ্যাল মিডিয়াতে দেখতে গেলাম, মাঝে মাঝে ব্লক হয়ে যায়, আবার মাঝে মাঝে দেখি ভিডিও ধারণকৃত অথবা উপর থেকে নেওয়া কিছু ছবি। তো সবকিছু মিলিয়ে দেখলাম যে এই যে আশেপাশের এলাকা, আপনি বনানী বলেন, এয়ারপোর্ট রোড বলেন, 300 ফিট তো খুব ছোট না, 300 ফিট শুরু কোথায় কুড়িল আর কোথায় গিয়ে সেই রূপগঞ্জের মাথা, এই যে বিশাল একটা জায়গা, এর বাহিরে সেই রূপগঞ্জ, নরসিংদী 2500 এদিক দিয়ে লোক আসা, আরেকদিকে পুবাইল কালীগঞ্জ থেকে এইদিকে লোক আসা, সব দিকে মানুষ আর মানুষ। আমি মঞ্চে দাঁড়িয়ে যতটুকু দেখছি, আমি এর মধ্যে আমি শুধু উৎসুক জনতা, সাধারণ নেতা কর্মী মানুষ তাদেরকে দেখছি। এর বাহিরে এখানে এমন কোনো ফাঁকা কোনো জায়গা নাই যেখানে কেউ একটু যে বসে রেস্ট নিবে। তারপরও ওই যে লেকের পাড়ে দেখেন কিছু মানুষ হয়তো ভিন্নভাবে তারা লেকের পাড়ে ওই পাড়ে গিয়ে অবস্থান নিয়েছেন, সেখানে আসেন। তারাও তো আজকে সবাই আমরা মিলেমিশে এখানে একাকার হয়ে গিয়েছি। শুধু এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে রিসিভ করার জন্য আমরা আজকের এই মঞ্চ, এটা একটা অভ্যর্থনা মঞ্চ, অভ্যর্থনার জন্য এই সমাবেশ। তিনি তার গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তিনি আজকে আপনাদেরকে শুধু ধন্যবাদই দেবেন না, দেশবাসীর প্রতি তার যে কৃতজ্ঞতা, সেটা তিনি দীর্ঘদিন থেকে যেটা সরাসরি আপনাদের সামনে থেকে প্রকাশ করতে পারেন নাই, সেই সুযোগটা উনি নেবেন এবং ওনার সেই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কিছু কথা শোনার জন্য যে যেখানেই আসি, যেখানেই থাকি, এখানে কেউ ছোট বড় হিসাব করে আমরা চলছি না, হয়তোবা যার যার ডিউটি, যার যার দায়িত্ব সে পালন করছি। আমাদের দলের অঙ্গ সংগঠন রয়েছে, অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট আছেন, সেক্রেটারি আছেন, তাদের নেতৃত্বে আমাদের অনেকগুলো ইউনিট আছে, তাদের নেতৃত্বে আমাদের অ্যাক্টিভিস্ট ত্যাগী নেতা কর্মীরা রয়েছে, আমাদের বিএনপি ঢাকা মহানগর রয়েছেন, ঢাকা মহানগরের উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ রয়েছেন, প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছেন। আমার বাম পাশে আমি প্রায় কতক্ষণ পর পরেই দেখছি যে স্বাভাবিক কারণেই যে ওনারাও ওইখানে অত্যন্ত ধৈর্য সহকারে বসে আসছেন, ত্যাগ স্বীকার করছেন এবং একদম ভাইস চেয়ারম্যান, সম্মানিত ভাইস চেয়ারম্যান বিন্দু, সম্মানিত অ্যাডভাইজার বিন্দু, যুগ্ম মহাসচিব বিন্দু, সাংগঠনিক সম্পাদক বিন্দু, সহ সম্পাদক এবং সদস্যবৃন্দ নির্বাহী কমিটির সবাই এখানে আসছেন। সবাই কিন্তু আজকে এমনভাবে একদিকে আনন্দঘন পরিবেশটাও চিন্তা করছেন, স্বতঃস্ফূর্ততার সহিত অপেক্ষা করছেন, কারণ কিন্তু খারাপ লাগছে না, ওয়েদারটাও কিন্তু মোটামুটি অ্যাডজাস্টেবল। সবকিছু মিলে আমরা আজকের যে ওয়েদারটা পেয়েছি, এটা আল্লাহর হুকুম। আল্লাহ আমাদেরকে সেই প্রেক্ষাপটটা, সেই সুযোগটা দিয়েছেন, তৈরি করে দিয়েছেন। আমরা সেটাকে
নিয়েই আজকে আমাদের এই পথযাত্রা, এই সমাবেশ, এই যে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তোলা এবং নতুন বাংলাদেশটাকে নতুনভাবে নির্মাণ করা, এবং এই নতুন বাংলাদেশটাকে কিভাবে নির্মাণ করতে হবে, কিভাবে গড়ে তুলতে হবে। ইতিমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন প্রবাস জীবনে নির্বাসন থাকা অবস্থায় তিনি সেখান থেকে আপনাদের সঙ্গে, আমাদের সঙ্গে, রাষ্ট্রবিজ্ঞানীদের সাথে, সমাজ বিজ্ঞানীদের সাথে, এক্সপার্টদের সাথে কথা বলে আজকে এই সুযোগে, এই সময়ে, এই বিজ্ঞানের যুগে, এই অনলাইন, এই আইটি যুগে তিনি কিন্তু ওনার কাজগুলো অনেকটা প্রায় ওনার হাতের নাগালে নিয়ে এসেছেন। এখন এগুলা কিভাবে আজকে তিনি ইমপ্লিমেন্ট করবেন, কিভাবে বাস্তবায়ন করবেন, কিভাবে দেশটাকে গড়বেন, সেই দিকটাই কিন্তু ওনার চিন্তা। আমরা দেখেছি এমন এমন সময় যে উনি কখন খান, কখন ঘুমান, আমাদের সঙ্গে কথা বলতে বলতে উনি অনেক সময় খেয়েছেন। সেই ধরনের স্কাইপিতে প্রতিনিয়ত আমরা ওনাকে দেখেছি। উনি কতক্ষণ ঘুমান, কতক্ষণ কথা বলেন, কতক্ষণ আবার এগুলো চিন্তা করে নোট করেন। ওনার বক্তব্য, ওনার বিবৃতি, ওনার কথাবার্তা, ওনার এই যে বিবিসিতে ওনার যে ইন্টারভিউটা, এগুলা কিন্তু ওনার খুব চিন্তা, ওনার ধারণা, ওনার তীক্ষ্ণ দৃষ্টি থেকে এসেছে। একজন স্টেটসম্যান, একজন রাষ্ট্রনায়ক কখন হন, এই ধরনের চিন্তা করেন বলেই তো, সার্বক্ষণিক চিন্তার মধ্যে থাকেন বলেই তো এই ধরনের চিন্তা চেতনা তার মধ্যে জাগ্রত হয়, যেটা আজকে বাংলাদেশের জন্য এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন। এটা বাংলাদেশ। দেখেন, আমাদের অভাব আছে, অনটন আছে, কিন্তু আমরা রাজনৈতিকভাবে খুব সচেতন, আমরা কর্মঠ। এখন আমাদের নেতৃত্বের দীর্ঘ অভাব। তারেক রহমান আজকে সে অভাবটাকে পূরণ করে এই দেশের নেতৃত্ব দিবেন, এই দেশের মানুষের নেতৃত্ব দিবেন, এবং সেই সুযোগটা আমরা পাচ্ছি ইনশাল্লাহ যদি খুব সুশৃঙ্খল, শৃঙ্খলা, আমাদের সহযোগিতা, আমাদের ধৈর্য, আমাদের কথাবার্তা, কাজে আমরা প্রমাণ দেখা করে দিতে পারি, এবং তিনি খুশি হবেন। এই কাজগুলা কিন্তু একদিনের কাজ না, হঠাৎ করে কোনো কাজ না, এগুলা পার্টির একটা সিস্টেমের মধ্য দিয়ে গড়ে ওঠা, এগুলো অভিজ্ঞতার ব্যাপার। সে অভিজ্ঞতা আপনাদের রয়েছে, এবং আপনাদের পাশাপাশি আমাদের দেশের মানুষের প্রত্যাশা, সাধারণ মানুষের প্রত্যাশা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা রাজনৈতিক দল, এরা বড় ধরনের কোনো ভুল এখন পর্যন্ত করে নাই। দেশের মানুষের পাশে প্রেসিডেন্ট জিয়ার আমল থেকে এরা এই দলটাকে নেতৃত্ব দিয়েছে, এই দলটাকে চালিয়েছে, দেশের মানুষের জন্য করেছে, এবং দেশের মধ্যে গ্রামের মানুষের পাশে থেকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে, কাজ করেছিল। একই জিনিস আমাদের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি শ্রদ্ধা এবং সম্মানের জায়গা থেকে আমাদেরকে যে মনোবল, যে সাহস দিয়ে যাচ্ছেন, এটা আমাদের জন্য বিশাল পাওয়া ছিল, আমরা পেয়েছি। এবং যার কারণে আজকে কথায় কথায় দেখেন, যখন এই ম্যাডাম খুব বেশি অসুস্থ হয়ে পড়েন, আমরা সবাই আবেগ আপ্লুত হয়ে যাই, আমরা সবাই চিন্তা মধ্যে পড়ে যাই। তারপরও তিনি এই যে সশস্ত্র বাহিনী দিবসে সেখানে গিয়েছেন, একবার না দুইবার, এবং সেখানে যে সম্মানে সম্মানিত হয়েছেন, যেভাবে তিনি শ্রদ্ধার জায়গায় রয়েছেন, এটাই তো জীবনে চাওয়া পাওয়ার খুব বেশি ছিল না, কিন্তু সম্মানটাই হলো সবচেয়ে বড় জিনিস। কেউ পালিয়ে যায়, আর কেউ দেশে বসে সম্মানটা আল্লাহ দেয়। খালেদা জিয়া বলেছেন, এই দেশে আমার জন্ম, এই দেশে আমার মৃত্যু, আমি আপনাদের পাশে আছি, আমি আপনাদের পাশে থাকবো। ছোট্ট কথা, কিন্তু বিশ্লেষণ অনেক ব্যাপক, এবং এত বড় চিন্তা, এত বড় মনের মানুষ বেগম খালেদা জিয়া। তিনি কখনো আমরা দেখি নাই খুব রাগান্বিত হতে, আমরা তাকে কখনো দেখি নাই তিনি নেতৃত্বের জায়গা থেকে আমাদেরকে খুব কাউকে, কোনো নেতৃবৃন্দকে দলের বলেন, দলের বাইরে বলেন, ছোট করে খাটো করে দেখতে না, তিনি সম্মান দিয়েছেন, তিনি সম্মান পেয়েছেন। এটা আল্লাহর হুকুম, এটা একদিনে হয় নাই, এটা জিয়া পরিবার। এই জিয়া পরিবার যেমনি মহান স্বাধীনতার ঘোষণার নেতৃত্ব দিয়েছেন প্রেসিডেন্ট জিয়া, আমরা আজকে তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হন নাই, সৌদি বাদশাহ তাকে দাওয়াত করেছেন সৌদি আরবে যাওয়ার জন্য, বাদশাহ প্রেসিডেন্টকে দাওয়াত করেছে। তাহলে দেখেন, তিনি যখন সৌদি আরব গেলেন, সব মরুভূমি, এই মরুভূমির মধ্যে খেজুর গাছ ছাড়া অন্য কিছু হয় না,
কিন্তু প্রেসিডেন্ট জিয়ার সেই তীক্ষ্ণ দৃষ্টি, চিন্তা, ধারণা থেকে তিনি বাদশাকে বললেন যে না, এখানে যদি আমি আমার দেশ থেকে গাছ পাঠিয়ে দিই, নিম গাছ, সেটাকে নিম গাছ বলে না, সেটাকে বলে জিয়া ট্রি বা জিয়া গাছ। সেই গাছ আজকে সদগায়ে জারিয়া, কবরে বসে, কবরে থেকে প্রেসিডেন্ট জিয়ার এই যে তিনি আসেন সেখানে বসে এই দোয়াটুকু পাচ্ছেন। তাহলে এই গাছের নিচে, এই গাছের ছায়া বসে সেখানে হাজিরা, সেখানে আবাদত করতেছেন, সেখানে মুজদালিফায়, মিনায় এবং আরাফাতের ময়দানে এই গাছগুলো ছায়া দিচ্ছে এবং এই গাছের ছায়ার নিচে বসে হাজিরা সেখানে আবাদত করতেছেন। এই জন্য বলছি এটা হলো সদগায়ে জারিয়া, যেটা কবরে থাকা অবস্থায় প্রেসিডেন্ট জিয়া রহমান সেটা পাচ্ছেন, তার পরিবার পাচ্ছে, আমরা পাচ্ছি, বাংলাদেশ পাচ্ছে। এটার বিনিময় কি হলো? বাদশাহ সেই সুযোগটা করে দিল। বাদশাহ প্রেসিডেন্ট জিয়াকে বললেন, তোমার দেশের মানুষ কর্মঠ, সচেতন, এত অভাব, এত অনটন, তুমি এই দেশের মানুষকে আমার দেশে পাঠিয়ে দাও। কর্মসংস্থানের ব্যবস্থা হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সৌদি আরব চলে গেল। আজকে সৌদি আরবের যত উন্নয়ন, সৌদি আরব দেখেন একটা বৃহৎ দেশ, যেখানে স্বর্ণের খনি, তেলের খনি এবং আল্লাহর গড়, সেখানে হজ, উমরা, ইবাদত করার জন্য আমরা সবাই সুযোগ পেলে ছুটে যাই। সেই জায়গায় আজকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কম মানুষ সেখানে কর্ম করে খাচ্ছে, ব্যবসা করে খাচ্ছে। আজকে যত কনস্ট্রাকশন, বিল্ডিং বলেন, রাস্তাঘাট বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন মার্কেটের দোকান, দোকানের সেলসম্যান, সবাই কিন্তু সেখানে একটা ইনকাম সোর্সের সাথে জড়িত। আজকে সেই বৈদেশিক মুদ্রাই আমরা অর্জন করতেছি। সেই বৈদেশিক মুদ্রা আমাদের অর্থনীতিকে আরো চাঙ্গা করে দিচ্ছে। শুধু কি সৌদি আরব না, মিডল ইস্টে এমন কোনো দেশ নাই ওই সুযোগে কেউ যে না গিয়েছে, কেউ যে না ওখানে কর্ম করতেছে। আপনি দুবাই যান, আবুধাবি যান, আপনি ওমান যান, আপনি কাতার যান, আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই যে ইরাক ইরান যুদ্ধ বন্ধের ক্ষেত্রে প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে দায়িত্ব নিয়ে মুসলিম উম্মাকে একত্রিত করেছেন, ইসলামী বিশ্বকে একত্রিত করে আল-কুদস বাহিনীর মাধ্যমে একটা কমিটি গঠন করে সেখানে সেই ওয়াসের সম্মাননের যে দিক নির্দেশনা দিয়েছেন, যেভাবে ধারণ করেছেন, যেভাবে তিনি কথা বলেছেন, সে অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে এবং ইরাক ইরান যুদ্ধ বন্ধ হওয়ার ক্ষেত্রে তার সেই ঐতিহাসিক ভূমিকা, এটা প্রশংসনীয়। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের কাছে তিনি জনপ্রিয়, বিশ্বের মানুষের কাছে তিনি জনপ্রিয়। এই রাষ্ট্রপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি শুধু তাই নয়, তিনি যখন দেখলেন আমি এই বাংলাদেশ একটা ছোট্ট দেশ, চারপাশে যে দেশগুলো আছে তার মধ্যে ভারত, তার পাশে পাকিস্তান, তার পাশে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং পরবর্তীতে আফগানিস্তান, এই যে 7টা কান্ট্রিকে নিয়ে সার্ক গঠন করলেন, এখন 8টা কান্ট্রি, এই যে সার্ক গঠন করলেন, এটা প্রেসিডেন্ট জিয়ার চিন্তা থেকে এসেছে। প্রেসিডেন্ট জিয়া সার্ক গঠনের স্বপ্নদ্রষ্টা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্ক গঠনের মধ্য দিয়ে বাংলাদেশের অধিকার এবং সার্ক দেশগুলোর অধিকার তিনি কিভাবে বাস্তবায়ন করবেন, কোন দেশের মোড়লগিরি না করে সব দেশের অংশগ্রহণ করে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই যে সার্কের যে ভূমিকা ছিল, এটার জন্য প্রেসিডেন্ট জিয়া তার যে স্বপ্ন, তার যে চিন্তা ছিল, তার যে দায়িত্ব ছিল, সেটা তিনি বাস্তবায়ন করে গিয়েছেন। আজকে সার্কের কথা আমরা শুনতে পাই না। আজকে আমরা দীর্ঘদিন হয়েছে সার্কের মাধ্যমে সকল দেশকে একত্রিত করে যার যার দেশের অধিকার প্রতিষ্ঠিত করা, এক দেশের সঙ্গে আরেক দেশের সুসম্পর্ক বজায় থাকবে, এক দেশের সঙ্গে আরেক দেশের ঘনিষ্ঠ নিবিড় সম্পর্ক গড়ে উঠবে, সেই দিক থেকে আমরা বঞ্চিত হয়ে পড়েছিলাম। আমরা আশা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান, তিনি আগামী দিনে এই দেশের নেতৃত্ব দিবেন এবং এই দেশের নেতৃত্ব দিতে গিয়ে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য দূরদর্শী চিন্তা থেকে, দূরদর্শী অবস্থান থেকে তিনি পুরো দেশকে নিয়ে এই যে স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে উদারতা প্রকাশ করেছিলেন, টু দ্য পয়েন্ট কথা বলেছিলেন এবং বাস্তবে সেটা যেটা করতে অনেক সময় পারেন নাই, ওনার স্বপ্ন কিছু বাস্তবায়িত হয় নাই, কারণ মাত্র 3.5 বছর দেশ পরিচালনা করেছে, এর মধ্যেই তিনি শাহাদাত বরণ করেন। তার অনেকগুলো কাজ এখনো অসমাপ্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দৃঢ় নেতৃত্বের মাধ্যমে আপসহীন ভূমিকায় থাকা অবস্থায়
তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, একবার না দুইবার না তিনবার, তিনি যখন বিরোধী দলীয় নেতা থাকতে হয়েছিল, বিরোধী নেতা ছিলেন, তখন চেষ্টা করেছেন সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য। এরপরেও তো দীর্ঘদিন হয়ে গিয়েছে, 17 বছর আমরা পিছিয়ে পড়েছি। এই সমাজ অনেকভাবে পিছিয়ে পড়েছে। আজকে এই সমাজকে মাদক মুক্ত করা, সমাজকে সন্ত্রাস মুক্ত করা, সমাজে বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই যে হেলথ কার্ড, এই যে ফ্যামিলি কার্ড, এই যে ফার্মার্স কার্ড, এই যে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তারেক রহমান তার পিতার অনেক অসমাপ্ত কাজ এবং জনগণের পাশে থেকে একটা পরিবারকে স্বাবলম্বী করা, পরিবার থেকে একটা সমাজকে স্বাবলম্বী করা, একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে ওঠা, তিনি সেই চিন্তাগুলো করছেন। এবং বেকারদেরকে আপনারা লক্ষ্য করেছেন যে 1 বছরের ট্রেনিং দিবেন এবং ওই ট্রেনিং চলাকালীন সময়ে বেকার ভাতা পর্যন্ত দিবেন। তিনি প্রথম 1 বছরে 1.5 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এগুলো তার প্ল্যানিং এর অংশ। এই পরিকল্পনা নিয়েই তিনি নতুনভাবে বাংলাদেশটাকে নির্মাণ করার জন্য মানুষের সামনে, এটা শুধু স্বপ্নই নয়, এটাকে উনি বাস্তবে রূপ দেওয়ার জন্য পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। তিনি বলেছেন যে আমরা মেগা কোনো প্রজেক্ট করতে চাই না, কারণ মেগা প্রজেক্টের মধ্যে মেগা দুর্নীতি ছিল। দুর্নীতি দুর্বৃত্তায়নের কারণে হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে। গ্রামের উন্নয়ন হয় নাই, শুধু শহরের মধ্যে কয়েকটা ফ্লাইওভার মেট্রো রেল বানালেই যে দেশের উন্নয়ন হয় তা তিনি বিশ্বাস করেন নাই বলেই তিনি বলেছেন মেগা প্রজেক্টের দিকে আমার চিন্তা না, মেগা প্রজেক্টের দিকে আমার দৃষ্টি না। সুতরাং গ্রামের উন্নয়ন, গ্রাম ভিত্তিক, জেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক এবং গ্রামের যে উপজেলা ভিত্তিক কিভাবে উন্নয়ন তার পন্থে পৌঁছিয়ে দেওয়া যায়, সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, সেই জন্য এখন থেকে তিনি বিশাল বিশদ পরিকল্পনা করেই এগোচ্ছেন। প্রিয় বন্ধুরা, আজকে যারা উপস্থিত হয়েছেন, প্রিয় সমাবেশ, আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি খুব অল্প সময়ের মধ্যে আসবেন, অনেক দূর চলে এসছেন। হয়তোবা এই যে ব্যাপক ভিড়ের কারণে লক্ষ লক্ষ মানুষ তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেই কিন্তু আসছে, কাউকে কিন্তু উনি না করতেছেন না, সবাইকে তিনি হাত নাড়ছেন, সবাই শেয়ার হচ্ছেন, সবাই তাকে এক নজর দেখছে। এই যে অভিবাদন, এই যে কৃতজ্ঞতা প্রকাশ, এই যে ধন্যবাদ জানানো, এটা কিন্তু সহজ ছিল না। অনেক কঠিন পথ পাড়ি দিয়ে ওনাকে এখানে আসতে হয়েছে এবং আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে যে কাজগুলো তিনি করবেন, এই পথ কিন্তু অনেক পিচ্ছিল, খুব মসৃণ নয়। সুতরাং অনেক পরিকল্পনা করেই আমাকে আপনাকে এগিয়ে যেতে হবে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তারেক রহমান যেন খুব স্মুথলি কাজ করতে পারেন, সেই দিকে আমাদের প্রতিটা অ্যাক্টিভিস্ট যে ইউনিটি থাকি না কেন, সেখান থেকে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে।